রহস্য, অতিপ্রাকৃত ঘটনা আর মানুষের অন্তহীন লোভ, ব্যাপারগুলো একসাথে ভাবলে গা ছমছম করে ওঠে, তাই না? আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এমন একটা গল্পেই ডুব দিতে যাচ্ছি, যেখানে মৃতদেহ কথা বলে আর খোদ জঙ্গল নেয় তার নিজস্ব প্রতিশোধ। তো চলুন, হারানো চোখ নামের এই চমৎকার অথচ গা ছমছমে লোককথার একদম গভীরে প্রবেশ করা যাক। ঠিক আছে, চলুন সরাসরি মূল প্রশ্নে যাওয়া যাক। গফুর মিয়ার ডান চোখটা আসলে কে নিল? গভীর জঙ্গল থেকে যখন কাঠুরি গফুর মিয়ার মৃতদেহ উদ্ধার করা হলো, তখন সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল ওই হারানো ডান চোখটা। মানে, একটু লজিক্যালি চিন্তা করলে কোনো বন্যপ্রাণী এতটা নিখুঁতভাবে শুধু একটা চোখ তুলে নিতে পারে না। আর ঠিক এই অদ্ভুত রহস্যটাই আমাদের আজকের আলোচনার একদম মূল ভিত্তি। পর্ব ১, ভয়ঙ্কর গোরস্থান, দমবন্ধ করা এক রাত। ঘটনার শুরুটা হচ্ছে একটা গোরস্থানে। রাতের গোরস্থান, বাতাস একদম বন্ধ, বলতে গেলে গাছের একটা পাতাও নড়ছে না। চারপাশের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আছে। আর ঠিক এমন একটা গুমোট দমবন্ধ করা পরিবেশেই গফুর মিয়ার লাশ দাফন করতে নিয়ে আসে করিম আর রতন। আর গোরস্থানের গেটে তাদের জন্য অপেক্ষা করছিলেন জব্বার আলী। আচ্ছা, পুরো ব্যাপারটা বোঝার জন্য ঘটনার টাইমলাইনটা একটু দেখে নেওয়া যাক। ৩ দিন আগে গফুর মিয়া জঙ্গলে কাঠ কাটতে গিয়ে নিখোঁজ হয়। আজ বিকেলে পুলিশ তার বিভৎস লাশ উদ্ধার করে এবং আজ রাতেই তাকে এই গোরস্থানে দাফনের জন্য আনা হয়েছে। লাশের শরীরে বন্য জানোয়ারের কামড়ের দাগ স্পষ্ট, কিন্তু আগেই যেমনটা বললাম, আসল রহস্য লুকিয়ে আছে তার ওই হারানো চোখটিতে। একটা ব্যাপার এখানে খুব অদ্ভুত। লাশ পচে যাওয়ার যে একটা স্বাভাবিক গন্ধ থাকে, এখানে কিন্তু সেটা ছিল না। গোরস্থানের পাহারাদাররা খুব দ্রুতই খেয়াল করল যে গন্ধটা কেমন জানি অন্যরকম। পচা গন্ধ নয়, বরং একেবারে কাঁচা মাংস আর রক্তের গন্ধ। এই অদ্ভুত মেটালিক গন্ধটা পুরো পরিস্থিতিকে আরও বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। আর ঠিক এর সাথেই যোগ হল কুকুরের কান্না। গোরস্থানের আশেপাশের কুকুরগুলো খুব করুণ সুরে একটানা কাঁদছিল। লোককথায় কুকুরের এমন কান্নাকে কিন্তু সবসময় অমঙ্গলের লক্ষণ হিসেবেই ধরা হয়। চারপাশের এই পরিস্থিতি দেখে মনে হচ্ছিল খুব বড় কোনো বিপদের পূর্বাভাস যেন বাতাসে ভাসছে। এরপরই আমরা চলে আসছি আমাদের দ্বিতীয় অংশে, জীবন্ত লাল চোখ, অতিপ্রাকৃত জাগরণ। ভাঙা মাজারের কাছে লাশটা নামিয়ে রাখার ঠিক পরপরই নিস্তব্ধতা ভেঙে একটা অদ্ভুত শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল কেউ যেন শুকনো পাতার ওপর দিয়ে খুব ভারী পায়ে হাঁটছে, অথচ আশেপাশে তো কেউ নেই। ঠিক তখনই লণ্ঠনের আলো লাশের দিকে ধরতেই এক রোমহর্ষক দৃশ্য চোখে পড়ে। লাশের মাথার কাছের সাদা কাফনের কাপড়টা কোনো কারণ ছাড়াই ভিজে একদম লাল হয়ে যাচ্ছে। একটু ভেবে দেখলে, দাফনের আগে ডোমেরা তো লাশ পরিষ্কার করেই দেয়। সেখান থেকে নতুন করে কাঁচা রক্ত বের হওয়ার তো কোনো যৌক্তিক কারণই থাকতে পারে না। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হলো এই সুস্পষ্ট পার্থক্য। ডান চোখের সেই খালি গর্ত, যা দেখতে একটা অন্ধকার গভীর কুয়োর মতো লাগছিল, যেখান থেকে মাংসপেশিগুলো নড়াচড়া করছিল, সেখান থেকেই হঠাৎ বেরিয়ে আসে কালো চকচকে একটা বস্তু। এটা দেখতে ঠিক একটা বড় মার্বেলের মতো, যার মণিটা সম্পূর্ণ লাল। আর হ্যাঁ, এটা গফুর মিয়ার চোখ নয়, এটা একটা জীবন্ত, জ্বলন্ত লাল চোখ, যা স্থিরভাবে তাকিয়ে আছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই চোখটি গর্ত থেকে বেরিয়ে আসার পরপরই কুকুরের সেই একটানা কান্না হঠাৎ করেই থেমে যায়, আর সেই লালমণি থেকে ভেসে আসে এক অদ্ভুত ফিসফিসে ভারী কণ্ঠস্বর। আমার চোখ ফেরত দে, তোরা আমার চোখ নিছস কেন? একবার ভাবলে গা শিউরে ওঠে। একটা মৃতদেহের ভেতর থেকে এমন আওয়াজ আসাটা যে কারো রক্ত হিম করে দেওয়ার জন্য যথেষ্ট। তো এই পর্যায়ে আমরা আসছি তৃতীয় ভাগে, মূর্তির চোখের রহস্য, লোককথার বিশ্লেষণ। অন্ধকার গোরস্থানের এই ভীতিকর পরিস্থিতি থেকে বেরিয়ে আমরা যদি একটু বিশ্লেষণী দৃষ্টিতে তাকাই, তাহলে এই অভিশাপের পেছনের আসল রহস্যটা উন্মোচিত হতে শুরু করে। ব্যাপারটা হলো, মৃতদেহ কিন্তু কথা বলছে না, কথা বলছে অন্য কোনো সত্তা। কিন্তু প্রশ্ন হলো, কে সে? ঠিক এই জায়গাতে আমাদের পরিচয় ঘটে জঙ্গলের পাহারাদারের সাথে। এই অতিপ্রাকৃত সত্তা মূলত জঙ্গলের পুরনো মন্দির রক্ষা করে, আর এর পবিত্র কোনো জিনিস কেউ চুরি করলে তাকে খুব কঠোর শাস্তি দেয়।
ওই যে জলজলে লাল চোখটার কথা বললাম, ওটা আসলে এই রক্ষকেরই চোখ, যা গফুর মিয়া চুরি করেছিল। ওই সত্তাটির ইশারায় করিম যখন লাশের কোমরের দিকে তাকালো, তখন একটা চমকপ্রদ ব্যাপার ঘটল। সেখানে বাঁধা একটা পুরনো সুতির ঘুণশির সাথে ছোট্ট একটা পুটলি পাওয়া যায়, আর সেই পুটলির ভেতরেই লুকিয়ে রাখা ছিল একটা বড় রক্তবর্ণের লাল পাথর, যা অবিকল ওই অতিপ্রাকৃত চোখটির মতোই জ্বলজ্বল করছিল। অবাক করা ব্যাপার হল, জীবন চলে গেছে, কিন্তু লোভের বস্তুটা ঠিকই পকেটে রয়ে গেছে। গফুর মিয়ার এই সীমাহীন লোভটাই শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছিল। সত্তাটির কথা খুব স্পষ্ট ছিল, ওর অনেক লোভ ছিল, আমি ওরে শাস্তি দিছি, কিন্তু আমার চোখ এখনও ওর কাছেই আছে। এই উক্তিটা কিন্তু জঙ্গলের পাহারাদারের আসল উদ্দেশ্য একদম পরিষ্কার করে দেয়। সে তার প্রতিশোধ ঠিকই নিয়েছে, কিন্তু এখন সে কেবল নিজের চুরি যাওয়ার সম্পদটা ফিরে পেতে চায়। ব্যাপারটা অতি প্রাকৃত হলেও তার দাবিটা কিন্তু খুবই সাধারণ এবং ন্যায্য। এরপর করিম অসীম সাহসের সাথে পাথরটি হাতে তুলে নেয় এবং পরদিন সকালেই সেটা জঙ্গলের ওই পুরনো মন্দিরে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। আর এই কথা দেওয়া মাত্রই একদম জাদুকরি একটা ব্যাপার ঘটে। লাল মণিটা ধোঁয়ার মতো মিলিয়ে যায়, আর গর্তটা একটা সাধারণ ক্ষতে পরিণত হয়। মুহূর্তের মধ্যেই গোরস্থানের সেই ভারী গুমট পরিবেশটা একদম হালকা হয়ে যায়। কোনো আতঙ্ক বা ভয়ের রেশ আর সেখানে অবশিষ্ট ছিল না। এবার আমরা চলে আসছি আমাদের শেষ পর্বে, লোভের ভয়াবহ পরিণতি, প্রকৃতির ভারসাম্য। রাতের সেই অন্ধকার আর আতঙ্ক কেটে গিয়ে যখন সকালের আলো ফুটল, তখন এই লোককথার সুরও কিন্তু বদলে গেল। এই অংশটা আসলে কেবল একটা ভৌতিক গল্প নয়, বরং এটা লোভের পরিণতি এবং প্রকৃতির ভারসাম্য ফিরিয়ে আনার এক চমৎকার রূপক কাহিনী। তো চলুন দেখা যাক ঘটনাটি কিভাবে তার চূড়ান্ত পরিণতির দিকে এগোয়। কথা অনুযায়ী করিম আর রতন পরদিন সকালে জঙ্গলের দিকে রওনা হল। প্রথম ধাপ, তারা গভীর জঙ্গলে সেই বিশাল বটগাছটি খুঁজে বের করল যার নিচ থেকে লাশটা পাওয়া গিয়েছিল। দ্বিতীয় ধাপ, গাছের শিকড়ের আড়ালে একটা পুরনো পাথরের বেদি আর মূর্তি আবিষ্কার করল। আর শেষ ধাপ, সেই লাল পাথরটিকে খুব সাবধানে মূর্তির ডান চোখের ফাঁকা জায়গায় তারা বসিয়ে দিল। আর সবচেয়ে দারুণ ব্যাপার কি, পাথরটা নির্দিষ্ট স্থানে বসানোর সাথে সাথে জঙ্গলের গাছপালার ভেতর দিয়ে এক প্রশান্তির বাতাস বয়ে যায়। মনে হচ্ছিল প্রকৃতি যেন একটা গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং তাদেরকে ধন্যবাদ জানাল। রাতের সেই বিভৎসতা আর গুমট ভাবটা সম্পূর্ণ মুছে গিয়ে তার জায়গা নিল এক পবিত্র প্রশান্তি। আসলে প্রকৃতির জিনিস যখন প্রকৃতিকে ফিরিয়ে দেওয়া হয়, তখন এই ভারসাম্যটা এভাবেই পুনরায় প্রতিষ্ঠিত হয়। কাজেই এই পুরো বিশ্লেষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল, জঙ্গল আর প্রকৃতি সবকিছুরই একটা নিজস্ব পবিত্রতা আছে। সেই পবিত্রতায় হাত দিলে প্রকৃতি কিন্তু কাউকে ছাড় দেয় না। গফুর মিয়া ভেবেছিল এই পাথর বেচে সে অনেক বড়লোক হবে, কিন্তু সে বুঝতে পারেনি যে এমন কিছু জিনিস আছে যাতে হাত দিলে জীবনটাই খোয়াতে হয়। এই লোককথাটি সম্পদের প্রতি অন্ধ লোভ আর পরিবেশের প্রতি অশ্রদ্ধার এক মারাত্মক পরিণতির কথাই আমাদের বারবার মনে করিয়ে দেয়। সবশেষে একটা গভীর চিন্তার বিষয় রেখে আজকের এই আয়োজন শেষ করা যাক। মরা লাশের পকেটে যদি দুনিয়ার সবচাইতে দামি ধনরত্নও থাকে, তবুও কি জীবিত মানুষ লোভের সেই অন্ধ অভিশাপ থেকে নিজেদের মুক্ত রাখতে পারে? গফুর মিয়ার পরিণতি এক অমূল্য শিক্ষা রেখে গেছে, প্রকৃতির প্রতি সম্মান এবং লোভের চূড়ান্ত বিনাশ। এই শিক্ষাই হয়তো আমাদের সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করবে।